সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, হাওয়া ভবনের চাঁদাবাজির টাকা ফেরত চায় জনগণ। চাঁদাবাজকে রাষ্ট্রীয় প্রোটোকল কেন, প্রশ্নের মুখে তারেক রহমান। আরও জানিয়ে দেব, দীর্ঘ 17 মাস 23 জানুয়ারি প্রকাশ্যে এসে দেশে ফেরার ঘোষণা দেবেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউনূসের ভয়াবহ ষড়যন্ত্র ফাঁস। গণভোটে হ্যাঁ জয়ী হলে আরও 6 মাস ইউনূস সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কুমিল্লায় বিএনপি 2 গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে নতুন মামলা, আদালত অবমাননার রুল জারির আর্জি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হাওয়া ভবন কোনো নিরীহ ঠিকানা নয়। এটি ছিল এক অদৃশ্য ক্ষমতার কেন্দ্র, যেখানে রাষ্ট্রের সিদ্ধান্ত, টেন্ডার, ফাইল আর বিনিয়োগ সবকিছুর মূল্য নির্ধারিত হতো চাঁদার অঙ্কে। দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের এক ভয়ঙ্কর অধ্যায়ের নামই হলো হাওয়া ভবন। বিএনপির শাসনামলে হাওয়া ভবনকে ঘিরে যে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল তা নিছক রাজনৈতিক বক্তব্য ছিল না। ব্যবসায়ী, ঠিকাদার, বিদেশি বিনিয়োগকারী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, কর্মচারী প্রায় সবাই কোনো না কোনোভাবে এই চাঁদা সংস্কৃতির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। টেন্ডার পেতে হলে চাঁদা, ফাইল চালাতে হলে চাঁদা, এমনকি বিদেশ থেকে বিনিয়োগ আনতেও দিতে হতো হাওয়া ভবনের খরচ। আর এই অদৃশ্য সাম্রাজ্যের নেতৃত্বে ছিলেন তারেক রহমান, এমন অভিযোগ বহুবার উঠে এসেছে। আর সেই পুরনো ক্ষত নতুন করে সামনে এনেছেন মুফতি ইজাজান চৌধুরী। তিনি প্রকাশ্যে দাবি করেছেন, হাওয়া ভবনের নামে তার কাছ থেকে এবং তার মতো শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক আদায় করা চাঁদার টাকা এখনও ফেরত দেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে সবচেয়ে বিস্ফোরক প্রশ্নটি হচ্ছে, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি এবং দুর্নীতির অভিযোগ রয়েছে তাকে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী এসএসএফ-এর প্রোটোকল দেওয়া হয় কিভাবে? এটি কি আইনের শাসনের প্রতি রাষ্ট্রের শ্রদ্ধা, নাকি ক্ষমতাবানদের জন্য আলাদা মানদণ্ড? সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমনে ক্ষোভ এখন আর চাপা নেই। মানুষ প্রশ্ন করছে যে দেশে সাধারণ নাগরিক নিরাপত্তা ও ন্যায় বিচার পেতে হিমশিম খায়, সে দেশে একজন বহুল আলোচিত অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কিভাবে ভিআইপি মর্যাদা ও বিশেষ নিরাপত্তা পায়? গণতন্ত্র কেবল ভোটের বাক্সে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র মানে জবাবদিহি, স্বচ্ছতা এবং নৈতিক দায়িত্ব। যদি হাওয়া ভবনের চাঁদাবাজির অভিযোগ মিথ্যা হয়ে থাকে তবে তা প্রমাণ করা হোক। আর যদি সত্যের বিন্দুমাত্র অস্তিত্ব থাকে তবে সেই অর্থ ফেরত দেওয়া এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা কেন এখনও হয়নি? ইতিহাস সাক্ষী, ক্ষমতার ছায়া চিরস্থায়ী নয়। আজ যারা এসএসএফ প্রোটোকলের আড়ালে হাঁটে, কাল তারাই জনরোষের সামনে দাঁড়াতে বাধ্য হয়। হাওয়া ভবনের চাঁদার টাকা কার, এই প্রশ্ন আর শুধু একজন ইজাজাত চৌধুরী নয়, এটি গোটা জাতির প্রশ্ন। এই প্রশ্ন আর নীরবতা, সুবিধাবাদ কিংবা রাজনৈতিক ঢাল দিয়ে চাপা দেওয়া যাবে না। এদিকে আগামী 23 জানুয়ারি দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা। যদিও তার দলের তরফ থেকে কিংবা ভারত সরকারের তরফ থেকে এই সম্ভাব্য মিট দ্য প্রেস নিয়ে কোনো কথা বলা হয়নি, কিন্তু অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিরাট কোনো অঘটন না ঘটলে দিল্লিতে 23 জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে। গত 17 জানুয়ারি দিল্লিতে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেতা এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনের পর আরও একটি আলোচনা সভায় ডাক দেওয়া হয়। দিন ধার্য করা হয় 23 জানুয়ারি। তারপর থেকে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। এই মুহূর্তে ভারতে রয়েছেন বহু আওয়ামী লীগ নেতা। হাসিনার সম্ভাব্য মিট দ্য প্রেস নিয়ে বিভিন্ন গণমাধ্যমের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের ব্যক্তিগত আলোচনায় প্রস্তাবিত এই সাংবাদিক সম্মেলন নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 23 জানুয়ারি সন্ধ্যা 6টা থেকে 1.5 ঘন্টার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে থাকার কথা সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসের সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ সিদ্দিক, অভিনেত্রী তথা সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচী, অনলাইনে যুক্ত থাকার কথা রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী
মোহাম্মদ এ আরাফাত, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিবে মিল্লাত এবং অধ্যাপক ডক্টর এস এম মাসুদ বিল্লাহর। এদিকে কুমিল্লার মোহনায় বিএনপি বিদ্রোহী প্রার্থী মতিন খানের গাড়িবহরে হামলা করা হয়েছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 10 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের ওভারব্রিজের উপর এ হামলার ঘটনা ঘটে। কুমিল্লা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার অনুসারীরা এ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কুমিল্লা 2 আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন খান হোমনা উপজেলার শ্রীমন্দি যাচ্ছিলেন। তার গাড়ি বহরে হোমনা উপজেলা সদর থেকে বেরিয়ে হোমনা ওভারব্রিজের উপর এলে একদল দুর্বৃত্ত তার গাড়ি বহরে হামলা চালায়। এ সময় মতিন খানের অনুসারীরা হামলাকারীদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ওই সময় ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। তাদের মধ্যে কয়েকজন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মতিন খান বলেন, আমি শ্রীবন্দি এলাকায় একটি গণসংযোগে যাচ্ছিলাম। প্রতিমধ্যে বিএনপি প্রার্থী সেলিম ভূঁইয়ার অনুসারীরা আমার গাড়ি বহরে হামলা করে। সেলিম ভূঁইয়া তার পরাজয় নিশ্চিত জেনে আমাকে মাঠ ছাড়া করতে চান। এদিকে উচ্চ আদালতে চলছে বিএনপিপন্থী আইনজীবীদের গুন্ডামি। ফেসবুকে এই শিরোনামে পোস্ট দেওয়ায় প্রবাসী লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন আইনজীবীরা। এ সংক্রান্ত পোস্ট ফেসবুক থেকে অপসারণ করার নির্দেশনাও চেয়েছেন তারা। বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি নজরে আনা হয়। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা 10 আসনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়ার রিট খারিজের আদেশের পর এই অভিযোগ আনা হয়। শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পিনাকি ভট্টাচার্য আদালত আইনজীবীদের ফেসবুকে অপপ্রচার করছেন। তিনি আদালতের কাছে প্রশ্ন রেখে বলেন, আমি কি আদালতে কখনো গুন্ডামি করেছি, আদালতকে প্রভাবিত করেছি, অথচ পিনাকির অপপ্রচার করেছেন, মিথ্যা অভিযোগ এনেছে, এটা আদালত অবমাননার শামিল। এ সময় আদালত কক্ষে উপস্থিত থাকা অন্য আইনজীবীরা ব্যারিস্টার কাজলের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি জানান। একই সঙ্গে পিনাকি ভট্টাচার্যের পোস্টটি ফেসবুক থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়।